সন্তোষ রানা স্মৃতিরক্ষা কমিটির তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ঘটনার পুরো দায়িত্ব কুমার রানার ঘাড়েই চাপানো উচিত, কারণ গত প্রায় 1 বছর ধরে অদম্য পরিশ্রম করে সে আমার পেছনে লেগে থেকে থেকে আজকে আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। তো এরপর আমার বক্তৃতা শুনে আপনারা যদি হতাশ হন তাহলে আশা করি তার দায়িত্বটা আপনারা কুমারের ঘাড়েই ফেলবেন। সন্তোষ রানাকে আমি প্রথম দেখি 1977 সালের জুন মাসে। তার কিছুদিন আগে জরুরি অবস্থা শেষ হওয়ার পর মার্চ মাসের নির্বাচনে ইন্দিরা সরকারের পতন ঘটেছে। পশ্চিমবঙ্গে হাজার হাজার রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে। সে সময় বন্দি মুক্তি কমিটির একটা অফিস স্থাপন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের পাশে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে। জুন মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বামফ্রন্ট বিপুলভাবে জয়ী হলো। আমরা যারা বন্দিমুক্তি আন্দোলনে যুক্ত ছিলাম কোমর বাঁধতে লাগলাম, এবার সমস্ত রাজনৈতিক বন্দীদের জেল থেকে বের করে আনতে হবে। এই সময় একদিন বিকেলে শুনলাম আমাদের অফিসে ওঠার সিঁড়িতে কোলাহল, স্লোগান, মুহুর্মুহু জয়ধ্বনি। কোনো ক্রমে অনুরাগী কমরেডদের হাত ছাড়িয়ে অফিসে ঢুকলেন সন্তোষ রানা। তার কদিন আগে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। বিধানসভায় শপথ নিয়ে নতুন এমএলএর ফাইলপত্র হাতে করে শটান চলে এসেছেন বন্দিমুক্তি কমিটির অফিসে তার আন্তরিক ধন্যবাদ এবং সমর্থন জানাতে। সন্তোষ রানা গোপীবল্লভপুর কেন্দ্র থেকে সিপিআই এমএল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। একদিনও প্রচারে যেতে পারেননি, নিজের ভোটটাও দিতে পারেননি, কারণ তিনি তখনও মেদিনীপুর জেলে বন্দী। নকশাল আন্দোলনের উল্লেখযোগ্য নায়কদের মধ্যে তিনি প্রথম নির্বাচনে অংশ নিয়ে বিধানসভায় গেলেন। 1968-69-70 সালে কলকাতা অঞ্চলের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যারা নকশালপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, সন্তোষ রানা তাদের মধ্যে ছিলেন ব্যতিক্রমী। পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের প্রত্যন্ত গ্রামে এক স্বল্পবিত্ত তেলি পরিবারে তাঁর জন্ম। 2017-তে প্রকাশিত রাজনীতির এক জীবন নামে তার আত্মজীবনীতে তিনি বলছেন, সেই গ্রামটি দীর্ঘদিন পার্শ্ববর্তী ময়ূরভঞ্জ রাজ্যের জমিদারির অন্তর্গত ছিল। গ্রামবাসীরা ওড়িয়া ভাষায় কথা বলতো, শিক্ষিত লোকেরা ওড়িয়া লিখতেন, পড়তেন। কিন্তু 1912 সালে যখন বাংলা থেকে আলাদা হয়ে বিহার উড়িষ্যা প্রদেশ স্থাপিত হলো, তখন কোনো এক রহস্যময় কারণে গোপীবল্লভপুর থানাকে বাংলায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে স্কুল শিক্ষায় এক মারাত্মক বিপর্যয় ঘটে। বাংলা মাধ্যমে পড়া চালু হওয়াতে গ্রামের একটি গোটা প্রজন্ম নিরক্ষর হয়ে যায়। সন্তোষ রানার ঠাকুরদা ওড়িয়া লিখতে পড়তে পারতেন, কিন্তু বাবা ছিলেন নিরক্ষর। সন্তোষ রানা তার গ্রামের যে বর্ণনা দিয়েছেন তাতে জানা যায় যে স্বাধীনতার 20 বছর পরেও সেখানকার জীবন ছিল অবিশ্বাস্য রকমের সম্বলহীন। ঝাড়গ্রামে তখন হাসপাতাল ছিল না, মেদিনীপুরের সদর হাসপাতাল ছিল বহু দূরে। গ্রামের রোগীদের নিয়ে যাওয়া হতো ওড়িশার বারিপদায়। বাস রাস্তা ছিল না, হাতে গোনা কয়েকজনের ঘরে সাইকেল ছিল। বলাই বাহুল্য বিদ্যুৎ ছিল না। গ্রামের পাঠশালার পর সন্তোষ রানা পড়তে গেলেন নয়াবসান হাই স্কুলে। রোজ পায়ে হেঁটে 3-6 কিলোমিটার রাস্তা যেতে আসতে হতো। 1958 সালে স্কুল ফাইনাল পরীক্ষার সিট পড়ল ঝাড়গ্রামে। হেঁটে নৌকায় সুবর্ণরেখা পেরিয়ে তারপর বাসে চড়ে সেখানে পৌঁছতে সময় লাগতো 6 ঘন্টা। পরীক্ষার সপ্তাহখানেক সময়ের পুরোটাই নয়াবসানের ছাত্রদের ঝাড়গ্রামে একটি হস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সন্তোষ রানা 2য় ডিভিশনে স্কুল ফাইনাল পাশ করলেন। বিস্ময়ের ব্যাপার হলো তিনিই তার গ্রামে প্রথম ব্যক্তি যিনি হাই স্কুলের গণ্ডি পেরোতে পেরেছিলেন। এরকম একজন গ্রাম্য ছাত্রের পক্ষে ঝাড়গ্রাম রাজ কলেজে ইন্টারমিডিয়েট পড়তে যাওয়ার অভিজ্ঞতা ছিল যথার্থই বৈপ্লবিক। কুয়ো থেকে এক লাফে মহাসাগরে ঝাঁপ দেওয়ার মতো। সরকারি কলেজ, সুতরাং শিক্ষকদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র।
তাদের নিজেদের পরিমণ্ডলে তারা নিয়ে এসেছেন কলকাতার বিদগ্ধ সমাজের রুচি কৃষ্টি। বিজ্ঞান আর বাংলার শিক্ষকদের কাছ থেকে সন্তোষ রানা যতটা পারেন শিখতে লাগলেন। গোগ্রাসে গিলতে লাগলেন লাইব্রেরির বই। সেই সঙ্গে আবিষ্কার করলেন বাঙালি সমাজের অন্তর্বিভাজন। শহুরে ছাত্র আর গুটি কয়েক ছাত্রী নিজেদের গোষ্ঠীর মধ্যে বাস করত। গাঁ থেকে আসা ছেলেদের ছিল আরেকটা গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে মেলামেশা ছিল না। ইতিমধ্যে তার পিতা প্রয়াত হলেন। মার পক্ষে ছেলের শহর থেকে কলেজে পড়ার খরচ বহন করা সম্ভব ছিল না। সন্তোষ রানা বঙ্গীয় ছাত্র সমাজের চিরাচরিত প্রথা অবলম্বন করে টিউশনির মাধ্যমে নিজের খরচ চালাতে শুরু করলেন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রায় অবিশ্বাস্য এক কাণ্ড হলো। সন্তোষ রানা ঝাড়গ্রাম কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 20 জনের মধ্যে স্থান পেলেন এবং স্কলারশিপ নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অনার্স পড়তে গেলেন। বেলগাছিয়ার বিধান ছাত্রাবাসে বিনা ভাড়ায় থাকারও ব্যবস্থা হলো। এই প্রথম তিনি একটু আয়েশ করে মহানগরের জীবনযাত্রার স্বাদ গ্রহণ করার সুযোগ পেলেন। যথাসময়ে কৃতিত্বের সঙ্গে বিএসসি পাশ করে তিনি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজে অপটিক্সে এমটেক পড়তে ঢুকলেন এবং 1967 সালে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করলেন। সঙ্গে সঙ্গে সেই বিভাগের নামজাদা অধ্যাপক সন্তোষ রানাকে ফেলোশিপ দিয়ে তার ল্যাবরেটরিতে পিএইচডির জন্য গবেষণার সুযোগ করে দিলেন। বিজ্ঞানের গবেষক অধ্যাপক হিসেবে তার ভবিষ্যৎ কর্মজীবনের রূপরেখা যেন ছকা হয়ে গেল। বাদ সাধল নকশালবাড়ি আন্দোলন। সন্তোষ রানা মোটের ওপর রাজনীতির খবরাখবর রাখতেন, কিন্তু তাই নিয়ে বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিজ্ঞানই ছিল তার ধ্যান জ্ঞান। 1967 সালে বন্ধুদের দেওয়া বইপত্র থেকে তিনি মার্কস লেনিনের লেখা পড়তে শুরু করেন। যে লেখাটি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটা হলো মাওয়ের হুনান রিপোর্ট। চীনের গ্রাম সমাজে ভূস্বামী, বড় মাঝারি ছোট কৃষক, মহাজন, কৃষি শ্রমিক ইত্যাদি স্তরভেদের বর্ণনা পড়ে নিজের গ্রামের কথাটাই সবচেয়ে বেশি করে মনে হলো তার। সে বছর পুজোর ছুটিতে তার রাজনীতি করা সহপাঠী কয়েকজনকে তিনি নিয়ে গেলেন তার গ্রামে। তারা গ্রামবাসীদের নকশালবাড়ির কৃষকদের সংগ্রামের কথা বললেন। সন্তোষ রানা লক্ষ্য করলেন সবচেয়ে বেশি উজ্জীবিত হলো মাল বা মল্লক্ষত্রিয় গোষ্ঠী, যারা একসময় ওই অঞ্চলের অধিপতি ছিল কিন্তু পরে সদগোপ চাষিদের কাছে তাদের জমি হারায়। অন্যদিকে যে ভূমিহীন বাগদিরা সদগোপ মালিকদের শোষণে আষ্টেপৃষ্ঠে বাঁধা, তারা মোটেই বিদ্রোহে উৎসাহী নয়। মাওয়ের রিপোর্টের সঙ্গে কেমন যেন গরমিল হচ্ছে মনে হলো তার। ছুটির পর বিজ্ঞান গবেষণায় ফিরে গেলেও চেনা গ্রাম নতুনভাবে দেখার অভিজ্ঞতা মন থেকে মুছে ফেলতে পারলেন না তিনি। ইতিমধ্যে রাজনীতির ঘটনাক্রম এগিয়ে চলল। অসীম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রেসিডেন্সি কনসলিডেশন নামে একটি ছাত্রগোষ্ঠী তৈরি হলো। 1967 নভেম্বর মাসে কলকাতায় মনুমেন্টের সামনে এক জনসভা আয়োজিত হলো কমিউনিস্ট বিপ্লবীদের অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে। সেখানে ভবিষ্যৎ সিপিআই-এমএল দলের অনেক নেতাই হাজির ছিলেন। সন্তোষ রানা গেলেন সেই নেতাদের বক্তৃতা শুনতে। কদিন বাদে তিনি মনস্থির করে ফেললেন বিশ্ববিদ্যালয় ফেলোশিপ ছেড়ে দিয়ে তিনি তার পুরনো নয়াবসান স্কুলে বিজ্ঞান পড়ানোর চাকরি নিলেন। কিছুদিন বাদেই কলকাতার ছাত্র বিপ্লবীদের দল এলো গোপীবল্লভপুরে। সন্তোষ রানার বিপ্লবী জীবন শুরু হলো। নকশালপন্থী আন্দোলনের গতি প্রকৃতি, নীতি কৌশল, ভুলভ্রান্তি নিয়ে গত 50 বছরে বিস্তর কাঁটাছেঁড়া হয়েছে। সন্তোষ রানাও নানা সময় তার নিজস্ব অভিজ্ঞতা আর চিন্তার ভিত্তিতে এই বিষয়টি বিশ্লেষণ করেছেন। আমি তার অবস্থানের একটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ভারতে শ্রেণী সংগ্রাম প্রসঙ্গে তার বিশ্লেষণের আলোচনায় যেতে চাই। 1960-এর বছরগুলোতে পশ্চিমবাংলায় যে হাজার হাজার ছাত্রছাত্রী কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়েছিল, তাদের মধ্যে 3টি ভাগ করা যায়। একটি ভাগ পূর্ববঙ্গ থেকে আসা সচ্ছল পেশাদার মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়ে। আরেকটি ভাগ কলকাতার উত্তর দক্ষিণ শহরতলির উদ্বাস্তু কলোনির বাসিন্দা, যাদের মধ্যবিত্ত জীবনধারার ন্যূনতম মানটুকু বজায় রাখতে হিমশিম খেতে হতো।
এই দুই ভাগের মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের অধিকাংশই ছিল উচ্চবর্ণ, কিন্তু তাদের প্রধান বৈশিষ্ট্য তারাই বাংলার ইতিহাসে প্রথম বৃহদায়তন সামাজিক গোষ্ঠী যারা পুরোপুরি শহরবাসী। কলকাতার আদি বাসিন্দাদের মতো তাদের কোনো গ্রামের বাড়ি ছিল না যেখানে ছুটিতে বা পুজোয় যাওয়া যেত। গ্রাম সমাজের জাতি, বর্ণ, শ্রেণী বিভাজন কিংবা আচার ব্যবহার, রীতিনীতি সম্বন্ধে তাদের এতটুকুও বাস্তব অভিজ্ঞতা ছিল না। তৃতীয় যে ভাগটি, সেটি হলো পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে শহরের কলেজে পড়তে আসা ছাত্রছাত্রী। তারা গ্রাম দেখেনি এমন নয়, কিন্তু দেখেছে উচ্চবর্ণ জমির মালিকের দৃষ্টিভঙ্গি দিয়ে। গ্রামের নিচু জাতের সঙ্গে কতটা মেলামেশা করা সঙ্গত, তাদের সঙ্গে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়, সেসব তাদের ছোট থেকে শেখানো হয়েছে। দরিদ্র গ্রামবাসী সম্বন্ধে তাদের ধারণা ছিল ভ্রান্তি আর অজ্ঞতায় ভরা। সন্তোষ রানাকে এই তিন ভাগের কোনোটাতেই ফেলা যাবে না। গ্রামের জাতিবিন্যাস আর শ্রেণীবিন্যাস দুদিক দিয়েই তার অবস্থান ছিল মাঝামাঝি। জাতি সম্প্রদায় সম্পর্কের খুঁটিনাটি জ্ঞান ছিল তার মজ্জাগত। তার ওপর গোপীবল্লভপুরে বড় হওয়ার ফলে তিনটি আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে তার অন্তরঙ্গ পরিচয় ছিল। ওড়িশার বিশিষ্ট ভাষা, সাহিত্য ও জাতিবিন্যাস, পশ্চিম মেদিনীপুরের কৃষি সমাজের নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডল এবং জঙ্গলমহলের সাঁওতালি সংস্কৃতি। সেই সঙ্গে যুক্ত হল উচ্চশিক্ষার ফলে পাওয়া বৃহত্তর বিশ্বের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সব দিক দিয়েই তিনি তার সহপাঠী ছাত্র বিপ্লবীদের থেকে আলাদা ছিলেন। কৃষক আন্দোলন সংগঠিত করতে গিয়ে সন্তোষ রানা দেখলেন গ্রামের মানুষ আন্দোলনে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যক্তি হিসেবে নয়, গোষ্ঠী হিসেবে। গ্রামের এক একটি জাতি সামগ্রিকভাবে আন্দোলনে আসে অথবা আসে না। অনেক জাতির মধ্যে জমির মালিক আর ভূমিহীনদের বিভেদ থাকা সত্ত্বেও তারা যৌথভাবে সিদ্ধান্ত নেয়। আবার অনেক জাতি সম্পূর্ণ ভূমিহীন হলেও আন্দোলন করতে রাজি নয়। অনেক জাতির মধ্যে আবার অভ্যন্তরীণ দলাদলি আছে। তার শহুরে কমরেডরা যেটা দেখতে পাননি, সন্তোষ রানা অচিরেই সেটা দেখতে পেলেন। বিপ্লবী রাজনীতির স্লোগান নিতান্তই কেতাবি এবং বিমূর্ত। স্থানীয় বাস্তবতার জটিল খুঁটিনাটির মধ্যে চুবিয়ে তাকে ঘষামাজা করে না নিলে তা বিপ্লব সংগঠনে সহায়ক না হয়ে ক্ষতিকর হয়ে যেতে পারে। 1970-এর রাজনৈতিক টালমাটালের পর সন্তোষ রানা তার নিজস্ব সংগঠন তৈরির চেষ্টা করেছিলেন। খুব একটা সফল হয়েছিলেন বলা যাবে না। সে তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সমাজ বিশ্লেষক হিসেবে তার ভূমিকা। পশ্চিমবাংলার বামপন্থী লেখকদের মধ্যে তিনিই বোধহয় সবচেয়ে একনিষ্ঠভাবে রাজ্যের রাজনীতিতে জাতি ও জনজাতির প্রশ্নটি উত্থাপন করেছে। স্বাধীনতার আগে বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম সম্পর্কের পাশাপাশি জাতিগত শোষণ বঞ্চনার প্রসঙ্গটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু দেশভাগের পর পশ্চিমবঙ্গের দলীয় রাজনীতিতে জাতি পরিচিতির বিষয়টি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। তার বদলে প্রতিষ্ঠিত হয় রাজনীতি সমাজের প্রায় প্রতিটি সংস্থা ও সংগঠনে হিন্দু উচ্চবর্ণের নিরঙ্কুশ আধিপত্য। সন্তোষ রানার বিশ্লেষণমূলক কাজের তাৎপর্য বুঝতে হলে আমাদের সাম্প্রতিক সামাজিক ইতিহাসের এই মৌলিক সত্যটি অনুধাবন করতে হবে। জাতি পরিচয়ের ব্যাপারে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলার অবস্থা যে আলাদা তা অনেকেই লক্ষ্য করেছে। এখানকার ভদ্র সমাজের আলোচনায় ওই বিষয়টি উত্থাপন করাই গর্হিত বলে মনে করা হয়। দেশের অন্যত্র অপরিচিত ব্যক্তিকে আপনি কোন জাত জিজ্ঞাসা করা গতানুগতিক আলাপের অংশ। পশ্চিমবঙ্গে তা একেবারেই মানা। সমাজবিজ্ঞানের সমীক্ষার কাজে দেখেছি শেডিউলে ওই প্রশ্নটা থাকলে সমীক্ষকেরা রীতিমতো বিব্রত বোধ করে। ওটা যেন মানুষের একান্ত ব্যক্তিগত জীবনের অংশ, যা নিয়ে হয়তো কৌতূহল দেখানো অনুচিত মনে হতে পারে। এটা বাংলার প্রগতি ভুল করলাম ওটা যেন মানুষের একান্ত ব্যক্তিগত জীবনের অংশ, যা নিয়ে হয়তো কৌতূহল দেখানো অনুচিত।
মনে হতে পারে এটা বাংলার প্রগতিশীল সমাজ সংস্কারের তথা রাজনীতির সুফল। জাতপাতের মতো পশ্চাৎপদ সামাজিক প্রথা নিয়ে যে এ রাজ্যে প্রকাশ্যে কথাবার্তা হয় না তা প্রশংসার যোগ্য, এমনকি গর্ব করার মতো বিষয়। প্রকৃতপক্ষে তা যে নয় সেই সত্যটা চোখের সামনেই রয়েছে, কিন্তু বাম থেকে ডান কোনো রাজনৈতিক দল বা মতের মানুষই তা স্বীকার করতে রাজি নয়। পশ্চিমবাংলার সামাজিক রাজনৈতিক জীবনে হিন্দু উচ্চবর্ণের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দাখিল করা আদৌ কঠিন নয়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত মন্ত্রিসভা হয়েছে তা কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস যে দলেরই হোক না কেন, তাতে হিন্দু উচ্চবর্ণ মন্ত্রীদের বিপুল সংখ্যাধিক্য দেখা গেছে, যা ভারতের অন্য কোনো বৃহৎ রাজ্যে পাওয়া যাবে না। কলেজ, বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক সংস্থা, যে কোনো পেশাদারি সমিতি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রত্যেকটি ক্ষেত্রে পশ্চিমবাংলায় উচ্চবর্ণ আধিপত্যের এই একই ছবি দেখা যাবে। সন্তোষ রানা নিজে একবার গণশক্তি পত্রিকার ডিরেক্টরিতে প্রকাশিত শিল্প সাহিত্য জগতের গণ্যমান্য ব্যক্তিদের তালিকার প্রথম 100টি নামের মধ্যে দেখেছিলেন 90 জনই উচ্চবর্ণ হিন্দু। 25-30 বছর আগে আমি একবার কলকাতার টেলিফোন ডিরেক্টরি অনুসন্ধান করে দেখেছিলাম, তখনও মোবাইল ফোন আসেনি। বাঙালি নামের অন্তত 70% নিশ্চিতভাবে উঁচু জাত, 5% মধ্য কিংবা নিচু জাত, আর বাকি 25% নাম থেকে জাতি পরিচয় শনাক্ত করা যায় না। অথচ পশ্চিমবাংলার মোট জনসংখ্যায় হিন্দু উচ্চবর্ণের সংখ্যা কত? স্বাধীনতার পর যত জনগণনা হয়েছে তাতে তফসিলি জাতি ও জনজাতি ছাড়া অন্য কোনো জাতির সংখ্যা গোনা হয়নি। শেষ হিসেব পাওয়া যায় 1931 সালের। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার জেলাগুলোতে উচ্চ জাতির হিন্দু অর্থাৎ ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য জাতির সংখ্যা ছিল মাত্র 6%। মধ্যবর্তী প্রধানত কৃষিজীবী জাতি 35% এবং নিম্ন জাতি 21%, জনজাতি 7%, মুসলিমদের সংখ্যা ছিল 30%। 2011 সালের গণনা অনুযায়ী পশ্চিমবাংলায় তফসিলি জাতি ছিল 24%, তফসিলি জনজাতি 6% আর মুসলিম 29%। এই গণনায় দেশভাগ পরবর্তী 6 দশকে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা 1.5 থেকে 2 কোটি হিন্দু অন্তর্ভুক্ত হয়েছিল। তাদের মধ্যে কত শতাংশ উচ্চ জাতি, এই সংখ্যার কোনো নির্ভরযোগ্য হিসাব নেই। কিন্তু তা যত বড়ই হোক না কেন, আজকের পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থের সংখ্যা 10% বেশি হতে পারে না। 1931 সেন্সাস থেকে আরও জানা যাচ্ছে, অন্য জাতির তুলনায় ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্যদের মধ্যে সাক্ষরতার হার ছিল সবচেয়ে বেশি, শিক্ষিত পেশাজীবীর সংখ্যাও ছিল সবচেয়ে বেশি। বলা বাহুল্য, ইংরেজিতে সাক্ষরতার হারও ছিল তাদের মধ্যেই সবচেয়ে বেশি। নির্মল কুমার বসু তার হিন্দু সমাজের গড়ন বইতে 1931 গণনা থেকেই চমৎকারভাবে দেখিয়েছিলেন তৎকালীন বাংলার শিক্ষা আর পেশাজীবী প্রতিষ্ঠানগুলিতে হিন্দু উচ্চ জাতির আধিপত্য কেমন একচেটিয়া আকার ধারণ করেছিল। কিন্তু 1930 বছরগুলো থেকেই এই আধিপত্যের ভিড় নড়তে শুরু করে। তার আগের দশকে খিলাফত অসহযোগ আন্দোলনের সময় বাংলায় যে ব্যাপক জনসমাবেশ তৈরি হয়েছিল তাতে মুসলিমদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তখন চিত্তরঞ্জন দাসের উদ্যোগে একটি হিন্দু মুসলিম চুক্তি সম্পাদিত হয়, যাতে বিভিন্ন পুরসভা, ইউনিয়ন বোর্ড ইত্যাদিতে উভয় সম্প্রদায়ের মধ্যে আসন বন্টন ও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি ফর্মুলা স্বীকৃত হয়। কিন্তু 1926 সালে চিত্তরঞ্জনের মৃত্যুর পর হিন্দু নেতারা সেই চুক্তি অমান্য করলেন। ফলে মুসলিম নেতারাও ক্রমশ কংগ্রেস ত্যাগ করতে লাগলেন। পরের দশকে পূর্ববঙ্গের গ্রামাঞ্চলের মুসলিম নেতারা প্রধানত ফজলুল হকের কৃষক প্রজা পার্টির ডাকে ব্যাপক জমিদার বিরোধী প্রজা আন্দোলনে যোগ দিলেন। 1937 নির্বাচনে সেই পার্টি প্রচুর আসন জিতে মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে বাংলায় সরকার গঠন করল। উচ্চবর্ণ হিন্দুর রাজনৈতিক প্রাধান্য, জমির মালিকানা, শিক্ষা জগতে কর্তৃত্ব এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে পড়ল। ভারতের অন্যান্য প্রদেশেও দেখা যাবে ওই একই সময় গ্রামাঞ্চলের মধ্যজাতির কৃষক সমাবেশের চাপে উচ্চবর্ণ জমির মালিকের সাবেকি আধিপত্য নড়ে গিয়েছিল।
সমাজবিজ্ঞানীরা যাদের ডমিনেন্ট কাস্ট বলেন, অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠা, গুজরাটে পাতিদার, কর্ণাটকে ওক্কালিগা লিঙ্গায়েত, তামিলনাড়ুতে ভেল্লালা, অন্ধ্রে কাম্মা রেড্ডি কিংবা উত্তর ভারতে জাট আর যাদব, সেই সব জমির মালিক কৃষক জাতিরা গণতান্ত্রিক সংগঠনে জোটবদ্ধ হয়ে তাদের সংখ্যার জোরে উচ্চবর্ণের সামাজিক রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এই প্রক্রিয়া বিভিন্ন রাজ্যে 1930 থেকে শুরু করে 1980-90 পর্যন্ত দেখা গিয়েছিল। বাংলায় কিন্তু সেটা দেখা যায়নি। তার দুটি কারণ। এক, দক্ষিণ পশ্চিম বাংলায় 2-3টি জেলায় মাহেশ আর সদগোপ ছাড়া এরকম সংখ্যায় ভারী কৃষক জাতি আর কোথাও ছিল না। 2, অধিকাংশ জেলায় বিশেষত পূর্ব আর উত্তরবঙ্গে সংখ্যাধিক কৃষক গোষ্ঠী ছিল মুসলিম, অর্থাৎ ভারতের অন্যত্র যে ডমিনেন্ট কাস্ট দেখতে পাওয়া যায়, বাংলায় সেই ডমিনেন্ট কাস্ট ছিল মুসলমান কৃষক। 1930-40-এ তারাই প্রজা আন্দোলনে সংগঠিত হয়ে উচ্চবর্ণের আধিপত্যকে চ্যালেঞ্জ করে। বাংলার রাজনৈতিক ইতিহাস যদি অন্যান্য প্রদেশের মতো সরল রেখায় এগিয়ে যেত, তাহলে নিশ্চিতভাবে হিন্দু উচ্চবর্ণের একচ্ছত্র ক্ষমতা লোপ পেত ভারতের অন্য রাজ্যে যেমন হয়েছে। তা যে হয়নি, তার কারণ দেশভাগ। দেশভাগের ফলে দুই বাংলায় জমিদারি ব্যবস্থার অবলুপ্তি দুভাবে হয়। পূর্ব বাংলায় 2 দশক ব্যাপী প্রজা আন্দোলনের ফল হিসেবে জমিদারি বিলোপ আইন পাশ হলো 1951 সালে। তার আগে ও পরে ক্রমান্বয়ে জমির মালিক হিন্দুরা অধিকাংশই পশ্চিমবাংলায় চলে যায়। জমিদার ও মধ্যস্বত্বভোগীরা তাই সম্পূর্ণ ভূসম্পত্তিহীন অবস্থায় স্থানচ্যুত হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গে সেরকম কোনো জোরদার জমিদার বিরোধী আন্দোলন ছিল না। 1956 সালে জমিদারি বিলোপ আইন পাশ হওয়া সত্ত্বেও জমির মালিকেরা আইনের ফাঁক দিয়ে দীর্ঘদিন তাদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। ফলে স্বাধীনতার পর পশ্চিমবাংলায় সম্পূর্ণ নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়, যার একটি অংশের স্বার্থ গ্রামীণ সম্পত্তির সঙ্গে যুক্ত থেকে যায়, কিন্তু অন্য অংশটি বিশুদ্ধ শহরবাসী হয়ে পড়ে। পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু উচ্চবর্ণ উদ্বাস্তুদের সকলের অভিজ্ঞতা একরকম ছিল না। যাদের আগে থেকেই কলকাতা শহরে বাসস্থান ছিল, কিংবা যারা কলকাতায় বাড়ি কিনতে বা ভাড়া নিতে বা এক্সচেঞ্জ করতে পেরেছিল, তারা কলকাতার মধ্যবিত্ত সমাজে সহজেই স্থান করে নিতে পারে। অন্যেরা শহরতলি অঞ্চলে সরকারি বা অথবা বেসরকারি জমি দখল করে রেফিউজি কলোনি স্থাপন করে। এই দুরকম উদ্বাস্তুদের জীবনই পূর্ববঙ্গের গ্রাম সমাজের জাতি সম্প্রদায় নিয়ে গড়ে ওঠা জীবনধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উঁচু জাতির প্রভুত্ব আর নিচু জাতির দাসত্বের গল্প সুদূর অতীতের স্মৃতি হয়ে কিছুদিন হয়তো বেঁচে থাকে, কিন্তু পরের প্রজন্মের কাছে তা ছিল নিরর্থক। কলকাতার আশেপাশের উদ্বাস্তু কলোনিতে বড় হওয়া ছেলেমেয়েদের ব্রাহ্মণ বা কায়স্থ মনিব বা কর্তার সঙ্গে নমশূদ্র বা মুসলমান প্রজার সম্পর্ক সম্বন্ধে কোনো ধারণাই থাকা সম্ভব ছিল না। কলকাতায় তারা অন্য এক শ্রমজীবী শ্রেণী দেখতে পেত, যারা বিহার বা ওড়িশা থেকে এসেছে, যাদের মধ্যে অনেকেই আবার উচ্চবর্ণ, দরিদ্র হওয়া সত্ত্বেও যারা নিজেদের জাতিসত্তা নিয়ে অত্যন্ত সচেতন। সুতরাং উদ্বাস্তু মধ্যবিত্ত যুব সমাজের কাছে ছোট লোক বলতে প্রধানত জাতি বা সাম্প্রদায়িক পরিচয় বোঝাতো না, বোঝাতো মহানগরের সমাজবিন্যাসে আর্থিক অবস্থান বা জীবিকা। 1948 সাল থেকেই রিফিউজি কলোনির বাসিন্দাদের সংগঠিত আন্দোলন গড়ে ওঠে। তাছাড়া উপায় ছিল না, কারণ সরকারের যুক্তি ছিল উদ্বাস্তুদের জন্য ব্যাপক সাহায্যের ব্যবস্থা করলে পূর্ব বাংলা থেকে হিন্দুদের চলে আসা আরও ত্বরান্বিত হবে, তাতে সমস্যা বাড়বে বই কমবে না। জবরদখল জমিতে যারা কলোনি প্রতিষ্ঠা করলো, সেই বাসস্থানটুকু রক্ষা করতে তাদের দিনরাত লড়াই করতে হতো। ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল বা ইউসিআরসির ছাতার তলায় তাদের সংগঠন গড়ে উঠল, যার দায়িত্ব নিলেন একাধিক বামপন্থী দলের নবীন নেতারা। প্রতিটি কলোনির প্রতিটি পরিবার সেই সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত হলো। নিয়মিত আলোচনার মাধ্যমে তার দৈনিক, সাপ্তাহিক, মাসিক কর্মসূচি নির্ধারিত হলো। কিছুদিন অন্তর কলকাতার কেন্দ্রস্থল এসপ্ল্যানেডে কিংবা বিধানসভার সামনে
কিংবা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে উদ্বাস্তুদের বিশাল জনসমাবেশ দেখা যেতে লাগলো। তাদের প্রধান দাবি ছিল তাদের প্রতিষ্ঠিত কলোনিতে উদ্বাস্তুদের বাস করার অধিকার স্বীকার করতে হবে, পুনর্বাসনের কোনো প্রস্তাব তারা মানবে না। কিন্তু দেশ ছেড়ে আসা উদ্বাস্তুদের জন্য সহানুভূতি থাকা সত্ত্বেও তাদের জমি দখল করা, মধ্যবিত্ত জীবিকার সীমিত ক্ষেত্রে ভাগ বসানো এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে লাগলো। এমনিতেই বঙ্গ সমাজে বাঙাল ঘটি বিভেদ যথেষ্ট প্রাচীন ও গভীর। লক্ষ লক্ষ উদ্বাস্তুর প্রবেশ যদি আগ্রাসনের চেহারা নিতে থাকে তাহলে তো গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দেয়। 1950-এই ইউসিআরসি নেতারা বুঝলেন কেবলমাত্র পূর্ববঙ্গের উদ্বাস্তুদের কলোনির দাবি নিয়ে বেশি দূর এগোনো যাবে না। তাঁরা দাবি করলেন জমিদারির অবসান চাই, জমির মালিকানার ঊর্ধ্বসীমা চাই, জমি নিয়ে ফাটকাবাজি বন্ধ হওয়া চাই, শুধু উদ্বাস্তুদের স্বার্থে নয়, বাংলার ব্যাপক জনগণের স্বার্থে। এইভাবে রেফিউজি আন্দোলন থেকে এবার শহরবাসী মধ্যবিত্তের রাজনীতি একটা নতুন ভাষা সৃষ্টি হলো, যা মধ্যবিত্ত দাবি দেওয়ার গণ্ডি অতিক্রম করে যেতে পারে। উল্লেখ করা প্রয়োজন, শহরতলির উচ্চবর্ণ মধ্যবিত্ত উদ্বাস্তুদের পাশাপাশি পূর্ববঙ্গ থেকে আসা তফসিলি জাতিভুক্ত উদ্বাস্তু, প্রধানত নমশূদ্ররাও ছিল, যাদের জায়গা হয় সরকারি ক্যাম্পে। সেই সব রেফিউজি ক্যাম্পের অবস্থা ছিল শোচনীয়, কিন্তু সেই উদ্বাস্তুদের তেমন কোনো সংগঠন ছিল না। ইউসিআরসি তাদের জন্য কখনো কোনো বিশেষ আন্দোলন করেনি। ক্যাম্পের উদ্বাস্তুরা যেহেতু মূলত কৃষিজীবী, তাদের পুনর্বাসনের প্রশ্নে প্রধান সমস্যা হয়ে দাঁড়ালো কৃষি জমি। উদ্বাস্তুদের মধ্যে বিলি করার মতো বাড়তি কৃষি জমি পশ্চিমবঙ্গে কোথায়? ইউসিআরসি প্রস্তাব দিল জমির মালিকানায় উপযুক্ত ঊর্ধ্বসীমা বলবৎ করলে শুধু উদ্বাস্তুদের জন্য নয়, পশ্চিমবাংলার সমস্ত ভূমিহীন কৃষকের চাষযোগ্য জমি দেওয়া সম্ভব। বলা বাহুল্য, 1950-এর রাজনৈতিক অবস্থায় এই প্রস্তাব গৃহীত হওয়ার এতটুকুও সম্ভাবনা ছিল না, কারণ পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে কংগ্রেস আধিপত্য দাঁড়িয়েছিল জমির মালিকদের ক্ষমতার ওপর ভিত্তি করে। কিছু নমশূদ্র উদ্বাস্তুদের সরকারি উদ্যোগে দণ্ডকারণ্য আর আন্দামানে পুনর্বাসন দেওয়া হয়, বাকিরা ক্রমে ক্যাম্প ছেড়ে নিজেদের চেষ্টায় অন্য জীবিকা খুঁজে নেয়। সর্বজনীন দাবি স্লোগান সত্ত্বেও বামপন্থী উদ্বাস্তু আন্দোলন দলিত কৃষিজীবী উদ্বাস্তুদের জন্য কিছুই করে উঠতে পারেনি। অন্যদিকে কলকাতা শহর ও শহরতলির মধ্যবিত্ত রেফিউজি আন্দোলনের শক্তির ওপর ভিত্তি করে 1960-এর দশকে বামপন্থী দলেরা বিরাট রাজনৈতিক সাফল্য অর্জন করে। 1966-র খাদ্য আন্দোলন সবচেয়ে তীব্র আকার নেয় উদ্বাস্তু কলোনি সংলগ্ন অঞ্চলে। 1967-র বিধানসভা নির্বাচনে বাম দলগুলি সবচেয়ে বেশি আসন জেতে ওই একই এলাকা থেকে। ওই আন্দোলন থেকেই এক ঝাঁক নতুন বামপন্থী নেতা উঠে আসে, যারা আগেকার ট্রেড ইউনিয়ন বা কৃষক সভা নেতাদের মতো নয়। এই সময় শ্রেণী সংগ্রামের এক নতুন ভাষ্য তৈরি হয়, যাতে শিল্প শ্রমিক শ্রেণী আর কৃষক শ্রেণীর সঙ্গে শহরের মধ্যবিত্ত শ্রেণীকেও যুক্ত করে পুঁজিপতি আর জমিদার যোদ্ধারের বিরুদ্ধে বৈপ্লবিক অভিযানের ডাক দেওয়া হয়। এই ভাষ্যে বর্ণ, জাতি প্রভৃতি পশ্চাৎপদ পরিচয়ের কোনো জায়গা ছিল না। আগেই বলেছি, পশ্চিমবাংলে জেলা থেকে উদ্ভূত মধ্যবিত্ত শ্রেণী শহুরে জীবিকা গ্রহণ করা সত্ত্বেও জমির মালিকানা বা গ্রাম সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। সেটা হতে শুরু করলো 1980-র পর, যখন বামফ্রন্টের আমলে ভূমি সরকার, বর্গা রেজিস্ট্রেশন আর পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো। গ্রামীণ মধ্যবিত্ত ধীরে ধীরে পুরোপুরি শহরবাসী হয়ে যেতে লাগলো। এখন পশ্চিমবাংলার অধিকাংশ গ্রামে উচ্চবর্ণের বাসিন্দা প্রায় দেখতেই পাওয়া যাবে না। সকলেই জানেন, 1977 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্টের আমলে সমাজের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বামপন্থী পার্টি, প্রধানত সিপিআইএমের করায়ত্ত হয়। জমিদারের বৈঠকখানা, জাতি পঞ্চায়েত, স্কুল কমিটি, পুজো কমিটি, ক্লাব, স্থানীয় সামাজিক ক্ষমতা যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো, তা সবই স্থানীয় পার্টি নেতৃত্বের দখলে চলে আসে। আগে যেখানে স্থানীয় সামাজিক ক্ষমতা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতায় পরিণত হতো, এখন রাজনৈতিক ক্ষমতাই সামাজিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে লাগলো।
একমাত্র মুসলিম প্রধান কিছু অঞ্চল ছাড়া স্বতন্ত্র সামাজিক প্রতিষ্ঠান বলে কিছুই আর অবশিষ্ট রইল না। দ্বৈপায়ন ভট্টাচার্য এই ব্যবস্থার নাম দিয়েছেন পার্টি সোসাইটি। এর ফলে কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ পার্টি সংগঠন থাকার সুবাদে সিপিআইএমের উচ্চবর্ণ অধ্যুষিত শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনায়াসেই পৌঁছে যেত নিম্নতম লোকাল কমিটিতে। অর্থাৎ কলকাতার মধ্যবিত্তের সামাজিক আধিপত্য পার্টির রাজনৈতিক ক্ষমতাকে ভর করে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। বামফ্রন্ট সরকারের পতনের পর তৃণমূল আমলে এই অবস্থায় কতটা পরিবর্তন হয়েছে সে প্রসঙ্গে পরে আসছে। স্বাধীনতা আর দেশভাগের পরবর্তী দশকগুলিতে আরেকটি ঘটনা ঘটে যা বাংলার সামাজিক ইতিহাসে অভূতপূর্ব। শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা, সংবাদপত্র, রেডিও, গ্রামোফোন রেকর্ড, সিনেমা, রঙ্গমঞ্চ ইত্যাদির মাধ্যমে লিখিত ও কথ্য বাংলা ভাষার একটি মান্য রূপ প্রতিষ্ঠিত হলো, যা সব রকম আঞ্চলিকতার ঊর্ধ্বে, যা হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গীয় ভদ্র সমাজের ভাষা। এমনকি কলকাতার আদি কথ্য ভাষাও তখন আরেকটি ডায়ালেক্টে পর্যবসিত হল। এই মান্য বাংলা ভাষা আর তার আনুষঙ্গিক ভদ্র সামাজিকতা কারো উত্তরাধিকার নয়, কোনো জেলা বা শ্রেণী তা জন্মসূত্রে পায় না। সকলকেই সেই ভাষা আর সামাজিকতা শিখতে হয়। শিখলে তবেই ভদ্র হিসেবে গণ্য হওয়া যায়। ফলে ভদ্র মধ্যবিত্ত পরিচয় আর জাতি বংশের বেষ্টনীতে আবদ্ধ রইল না, তা হয়ে দাঁড়ালো শিক্ষার প্রাপ্তি। চেষ্টা করলে যে কেউ তা অর্জন করতে পারে। এই মান্য ভদ্র সংস্কৃতি আজকের পশ্চিমবঙ্গে হিন্দু উচ্চবর্ণের সামাজিক আধিপত্যের বাহন। আজ আর বাঙালি মধ্যবিত্তের পারিবারিক সূত্রে পাওয়া জমিদারি সম্পত্তি নেই। রাজ্যের শিল্প বাণিজ্যের কর্তৃত্ব বাঙালির হাতে নয়। তার যা আছে তা হলো সাংস্কৃতিক পুঁজি। তার জোরেই মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হওয়া সত্ত্বেও নির্বাচনী রাজনীতির ময়দানে প্রতিটি দলে এখনও উচ্চবর্ণ মধ্যবিত্তের আধিপত্য অক্ষুণ্ণ রয়েছে। আধুনিক মনস্ক সর্বজনীন মান্য সংস্কৃতির মাধ্যমে মধ্যবিত্ত ভদ্রলোকের সামাজিক প্রতিপত্তি পশ্চিমবঙ্গে কীভাবে এতদিন টিকে রইল তা বুঝতে হলে অন্যান্য জায়গার সঙ্গে কিছু তুলনা করা যেতে পারে। সেসব জায়গায় এমন অনেক ঘটনা ঘটেছে যা পশ্চিমবাংলায় ঘটেনি। যেমন পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের সঙ্গে পশ্চিমবঙ্গের অধিবাসীদের কোনো প্রত্যক্ষ সংঘাত হয়নি। বিবাদ ঘটার অনেক কারণ ছিল। জমি দখল, মধ্যবিত্ত জীবিকায় ভাগ বসানো, কলকাতার নাগরিক জীবনে ভিন্ন উচ্চারণ, ভিন্ন রুচি, ভিন্ন আচার ব্যবহারের অনুপ্রবেশ ইত্যাদি ছোট বড় অনেক কারণেই বাঙালদের উৎপাত নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের বিরক্তি প্রকাশ পেত, কিন্তু কখনোই তার রাজনৈতিক বিরোধিতার আকার নেয়নি। তার একটা বড় কারণ উদ্বাস্তুদের দাবি কেবল তাদের বিশেষ স্বার্থের সঙ্গে না জুড়ে কিছু সার্বিক রাজনৈতিক দাবির মধ্যে অন্তর্ভুক্ত করা গিয়েছিল। ফলে উদ্বাস্তুদের কোনো পৃথক রাজনৈতিক পরিচয় ছিল না। বৃহত্তর বামপন্থী সংগঠন আর মতবাদের মধ্যেই তার স্থান হয়েছিল। করাচিতে মহাজির গোষ্ঠী কিংবা জর্ডান বা লেবাননে প্যালেস্টাইনে উদ্বাস্তুদের সঙ্গে স্থানীয় অধিবাসীদের যে দীর্ঘস্থায়ী সংঘাত দেখা গেছে, পশ্চিমবঙ্গে তেমন কিছুই হয়নি। দ্বিতীয়ত, ভিন রাজ্য থেকে আসা শিল্পপতি আর ব্যবসায়ীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন হয়নি। অসমে 1960-এর দশকে বাঙালিদের বিরুদ্ধে যেমন হয়েছিল। শুধু তাই নয়, অনেক দুর্বল নিশানা হতে পারত বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমজীবী, যারা পশ্চিমবাংলার শহরে আর শিল্পাঞ্চলে কাজ করে। বেকারি আর আর্থিক অনটনের পরিবেশে বিশেষ করে পূর্ববঙ্গের উদ্বাস্তুদের ক্ষোভ তাদের ওপর গিয়ে পড়লে আশ্চর্যের কিছু হতো না। মনে থাকতে পারে, মুম্বাই শহরে শিবসেনার জন্ম হয়েছিল দক্ষিণ ভারত থেকে আসা শ্রমিকদের বিরুদ্ধে নিম্ন মধ্যবিত্ত মারাঠিদের আক্রোশ থেকে। পশ্চিমবাংলায় সেরকম কিছু হয়নি। তার কারণ এই রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব শ্রমিক আন্দোলনকে জাতি, ভাষা, অঞ্চল ইত্যাদি বিভাজন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছিল। কোনো বিশেষ স্বার্থ নয়, সর্বজনীন স্বার্থকেই তারা বড় করে দেখাতে চেয়েছিল। অর্থাৎ
উচ্চজাতি নিয়ন্ত্রিত আধুনিক প্রগতিশীল সংস্কৃতি এত ব্যাপক আর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করতে পেরেছিল কারণ সেটা কেবল জাতির ব্যাপার ছিল না, বরং তার পেছনে ছিল বৃহত্তর সামাজিক স্বার্থ ও সংহতি রক্ষার প্রতিশ্রুতি। তা না হয়ে সেটা যদি শুধুমাত্র অতীত বৈভব বা সামাজিক মর্যাদা আঁকড়ে থাকার চেষ্টা হতো, তাহলে তা নিশ্চিতভাবে সমালোচিত এবং পরিত্যক্ত হতো। জনসংখ্যার অতি ক্ষুদ্র অংশ হওয়া সত্ত্বেও নির্বাচনী গণতন্ত্রের মাধ্যমে বাঙালি উচ্চজাতির সামাজিক রাজনৈতিক প্রতিপত্তিকে কোনো কুটিল ষড়যন্ত্রের গল্প হিসেবে চালানো যাবে না। তার ব্যাখ্যায় ক্ষমতাতন্ত্রের গড়নের বিষয়টা আরও নির্দিষ্টভাবে যোগ করতে হবে। সেই সঙ্গে জড়িয়ে যাবে পশ্চিমবাংলার অর্থনৈতিক ক্রমাবনতির প্রসঙ্গ। আমি এবার সেই আলোচনায় আসব। সন্তোষ রানা তাঁর পরিচিত গোপীবল্লভপুর এলাকার উৎপাদন সম্পর্ক ও শ্রেণীবিন্যাস নিয়ে একটি প্রবন্ধ লেখেন 2000 সালে। পরে 2018 সালে তাতে কিছু সংযোজন করেন। সেই প্রবন্ধে তিনি দেখান 1960-এ যে আধা সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থা গোপীবল্লভপুর অঞ্চলে কায়েম ছিল তার বিস্তর পরিবর্তন ঘটেছে। আংশিক ভূমি সংস্কার এবং পাম্পসেটের মাধ্যমে সেচ, উন্নত বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উৎপাদন অনেক বেড়েছে। কৃষি শ্রমিককে মজুরি দেওয়া হচ্ছে ধানে নয় টাকায়। হিসেব করে দেখা যাচ্ছে 40 বছর আগের তুলনায় মজুরি বৃদ্ধি পেয়েছে অন্তত 5 গুণ। খাদ্যশস্য ছাড়া সবজি, চিনেবাদাম ইত্যাদির উৎপাদন চালু হয়েছে। রাস্তাঘাটের উন্নতির ফলে অঞ্চলের চাষিরা বাজারে শস্য বিক্রির সুযোগ পাচ্ছে। এই প্রক্রিয়ায় জন্ম নিয়েছে একটি নতুন গ্রামীণ পুঁজিপতি শ্রেণী। পুরনো ব্যবস্থায় যেসব জাতিরা ক্ষমতাশালী ছিল, যেমন সদগোপ, তিলি, রাজু, খণ্ডায়ত, উৎকল ব্রাহ্মণ, তাদের মধ্যে থেকে এই নতুন পুঁজিপতিরা উঠে এসেছে। তারা এখন ট্র্যাক্টর, পাম্পসেট, ঝাড়াই মেশিনের মালিক, যেগুলো তারা নিজেদের জমিতে ব্যবহার করে, আবার অনেক অন্যকে ভাড়া দেয়। যেটা লক্ষণীয় সেটা হলো, যেহেতু ভূমি সংস্কার আইনের ফলে নতুন কৃষি জমি কেনা প্রায় অসম্ভব, তাই চাষের মুনাফা কৃষি উৎপাদনে বিনিয়োগ না করে নতুন পুঁজিপতিরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট কিংবা জীবন বিমা করছে। যেসব পরিবারে 2-1 চাকরিজীবী আছে, তারা ঝাড়গ্রাম শহরে বাড়ি করে পুরোপুরি শহরবাসী হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামে পুঁজিপতি জন্মালেও সেখানে পুঁজির বিকাশ হচ্ছে কম। আরেকটি প্রবণতাও লক্ষ্য করেছিলেন সন্তোষ রানা। কিছু লোক প্রভাব খাটিয়ে অন্যদের কৃষি ঋণ, অনুদান, মিনিকিট ইত্যাদি জোগাড় করে দেয়, অথবা বোরো চাষের জন্য নিজেদের জমিতে চাষ করতে দেয়, কিংবা শ্যালো পাম্পের জল ব্যবহার করতে দেয়, এবং বিনিময়ে কম মজুরিতে নিজের জমিতে চাষ করিয়ে নেয়। গরিব কৃষকের সঙ্গে এই তথাকথিত অর্থনীতি বহির্ভূত সম্পর্ককে সন্তোষ রানা নাম দিয়েছিলেন আমলাতান্ত্রিক সামন্ততন্ত্র। অর্থনীতিতে এই ধরনের উপার্জনকে বলা হয় রেন্ট সিকিং, অর্থাৎ ভাড়া আদায়ের সুযোগ খোঁজা। আমলাতন্ত্রের কাঠামোয় কোথাও কারো হাতে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সে সেলামি বা উৎকোচের বিনিময়ে নিয়ম প্রয়োগ বা শিথিল করতে পারে। নির্বাচনী রাজনীতির সূত্রে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে দলীয় রাজনৈতিক ক্ষমতার প্রসারের ফলে এই ধরনের ভাড়া আদায়কারীদের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। সন্তোষ রানা 2000 সালে তার শুরুটা দেখেছিলেন। তবে এই ধরনের জীবিকাকে সামন্তবাদ বলা যথার্থ কিনা তা নিয়ে তর্ক হতে পারে। 1968-69-এর অবস্থার সঙ্গে তুলনা করে সন্তোষ রানা বলেছিলেন, 30 বছর পর সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বেশ কিছু পরিমাণে ধাক্কা খেয়েছে। সেই পরিমাণে ক্ষুদ্র উৎপাদন ও পুঁজিবাদী উৎপাদন তার জায়গা নিয়েছে, কিন্তু কৃষিক্ষেত্রের উদ্বৃত্ত যথেষ্ট পরিমাণে পুঁজিতে রূপান্তরিত হচ্ছে না। তার ভাষায়, দেশের অর্থব্যবস্থার ওপর সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণের ফলে উদ্বৃত্তের বড় অংশ গ্রাম থেকে শহরে চলে যায় এবং শেষ পর্যন্ত তা আমলাতান্ত্রিক, মুৎসুদ্দি ও বহুজাতিক পুঁজিকেই বাড়িয়ে তোলে। এইভাবে কৃষিতে পুঁজিবাদের বিকাশ গুরুতর রূপে ব্যাহত হয়। 2018 সালে সন্তোষ রানা এই বিশ্লেষণের সঙ্গে কিছু নতুন মন্তব্য যোগ করেন। প্রথম, কৃষক আন্দোলনের চাপে সিলিং আইনের প্রয়োগ, বর্গা আন্দোলন, পরিবার ভেঙে যাওয়া ইত্যাদি কারণে
কৃষি জমি খণ্ডিত হয়ে যাচ্ছে। ফলে সমগ্র গোপীবল্লভপুর এলাকায় 5 একর জমির মালিক আর খুঁজেই পাওয়া যায় না। আগে যারা ভাগচাষি ছিল তারা কার্যত জমির মালিক হয়ে গেছে। দ্বিতীয়ত, হাল চাষ উঠে গেছে। সব জমিতেই ট্র্যাক্টর বা পাওয়ার টিলার ব্যবহার হয়, তার নিজের মালিকানায় হোক অথবা ভাড়া নিয়ে। আগে যেসব মালিকদের বাঁধা কামিন বা বাগাল থাকতো তারা এখন দৈনিক মজুর লাগিয়ে চাষ করায়। কৃষিতে মজুরির হারও অনেক বেড়েছে, কারণ গ্রামাঞ্চলে অন্য অনেক কাজ তৈরি হয়েছে, যেমন ইটভাটা, বালি খাদান, পাথর খাদানের কাজ, নির্মাণ শিল্পে কাজ, মিস্ত্রির কাজ, ভ্যান বা রিক্সা চালানো ইত্যাদি। সম্পূর্ণ নতুন প্রবণতা হলো গ্রামের যুবকদের তামিলনাড়ু, কেরালা, বোম্বাই, দিল্লিতে কাজ করতে যাওয়া। মোবাইল ফোনের যুগে পরিযায়ী শ্রমের সুযোগ গ্রাম বাংলার অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তৃতীয়ত, আগে যেখানে ফসলের একটা বড় অংশ জমির মালিকের নিজের পরিবারের জন্য রেখে দেওয়া হতো, এখন সেই অংশটা কমেছে। ছোট চাষিরাও এখন তাদের উৎপন্ন ফসল বাজারে বিক্রি করে। অর্থাৎ কৃষি উৎপাদন এখন আরও বেশি করে পণ্য হিসেবে বাজারে আসছে, কিন্তু বাজার মুক্ত নয়। দাদন বা আগাম নেওয়ার ফলে চাষিরা বাজারের দামের তুলনায় কম দামে শস্য বিক্রি করতে বাধ্য হয়। আগের মহাজনী প্রথা যদিও আর নেই, কিন্তু কৃষকেরা অর্থলগ্নি প্রতিষ্ঠানের বাইরে চেনা পরিচিতদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়। নতুন ব্যবসায়ীরাও আগে ধার দিয়ে পরে কম দামে ফসল কেনে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো উচ্চবর্ণ নিম্নবর্ণ সব জাতির মধ্যেই শ্রেণী বিভাজন দেখা দিয়েছে। যেসব তেলি, সদগোপ বা খণ্ডায়ত সম্পন্ন পরিবার আগে মজুর খাটিয়ে চাষ করাতো, তাদের অনেকে এখন নিজেরাই মজুরে পরিণত হয়েছে। আবার আদিবাসীদের মধ্যে একটা ছোট চাকুরিজীবী মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, যারা সংরক্ষণের সুযোগ নিতে পেরেছে। অন্যদিকে বাগদি, মাল বা ডোমেরা এখনও প্রধানত ভূমিহীন। নমশূদ্র, পৌণ্ডক্ষত্রিয় বা রাজবংশীদের মতো সংরক্ষণের সুযোগ নিয়ে শিক্ষা বা চাকরির সুযোগ তারা তৈরি করতে দিতে পারেনি। আবার ঠিকাদারি বা ব্যবসার ক্ষেত্রে যে নতুন সুযোগ দেখা দিয়েছে, উচ্চ বা মধ্যজাতিরাই তার সদ্ব্যবহার করতে পেরেছে। 2018 সালে সন্তোষ রানার সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গে আধা সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থা আর নেই, কিন্তু পূর্ণ বিকশিত পুঁজিবাদী ব্যবস্থাও এখানে প্রতিষ্ঠিত হয়নি। বরং এটাকে একটা উৎক্রমণকালীন ব্যবস্থা হিসেবেই দেখা ভালো, তিনি বলেছেন, অর্থাৎ ট্রানজিশন। প্রশ্ন হলো, কোন দিকে ট্রানজিশন? সন্তোষ রানা বলছেন, চাষির হাতে জমি স্লোগান অবশ্যই রাখতে হবে, কিন্তু যেখানে অন্তত 60% গ্রামবাসী মজুরি শ্রমিকে পরিণত হয়েছে, সেখানে সেটা আর কেন্দ্রীয় স্লোগান হতে পারে না। বরং এই নতুন মজুরি শ্রমিককে শ্রেণী হিসেবে সংগঠিত করাটাই মূল কর্তব্য হওয়া উচিত। সেই সঙ্গে তফসিলি, নিম্নবর্ণ ও আদিবাসী মানুষ এখনও যে বঞ্চনার মধ্যে রয়েছে তা দূর করার জন্য আন্দোলন করা উচিত। তার অতি পরিচিত গোপীবল্লভপুর অঞ্চলের পরিবর্তনশীল জাতি শ্রেণী বিন্যাস নিয়ে সন্তোষ রানার পর্যবেক্ষণে বৈজ্ঞানিকের তথ্যনিষ্ঠা আর বিশ্লেষণ শক্তি দুটোই স্পষ্ট। সম্প্রতিকালে অনেক সমাজবিজ্ঞানীর আলোচনায় পশ্চিমবাংলার অন্যান্য অঞ্চলে সমীক্ষার ভিত্তিতে একই রকম পর্যবেক্ষণ পাওয়া গেছে। কিন্তু ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতার সামাজিক চরিত্র সম্বন্ধে সন্তোষ রানার ব্যাখ্যা আংশিক ও ত্রুটিপূর্ণ বলে মনে হয় আমার। বিশেষ করে ভারতে পুঁজির বিকাশ এবং দেশের বিভিন্ন রাজ্যে তার অসম বিকাশের দিকে তিনি মোটেই নজর দেননি। এজন্য কেবল সন্তোষ রানাকে দোষ দিলে অন্যায় হবে। আমার মতে ভারতে বামপন্থী রাজনীতির আলোচনায় পুঁজিপতিদের ক্ষমতা নিয়ে অনেক কথা বলা হলেও তা কয়েকটি মোটা দাগের স্লোগানই আবদ্ধ থেকে গেছে। সন্তোষ রানাও যেমন 2000 সালে বলছেন, সাম্রাজ্যবাদের জন্য বহুজাতিক আর আমলাতান্ত্রিক মূল্যবৃদ্ধি পুঁজি বৃদ্ধি পাচ্ছে, কৃষিতে পুঁজির বিকাশ ব্যাহত হচ্ছে। 1918-তে এসে তিনি বলছেন, আধা সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থার অবসান হয়েছে, কিন্তু পুঁজির পূর্ণ বিকাশ হয়নি। অন্যান্য বামপন্থী আলোচনাতেও আমরা দেখি 1990-এর উদারীকরণের আগে ও পরে পুঁজির বিবর্তন সম্পর্কে একই চরিত্রায়ন, অর্থাৎ পুঁজিপতি জমিদার শ্রেণীর যৌথ আধিপত্য। 1990-এর পরে শুধু যোগ হয়েছে নয়া উদারবাদ। দুর্বল বিশ্লেষণী কৌশল নিয়ে বর্তমান ভারতে ক্ষমতাতন্ত্রের মর্মোদ্ধার সম্ভব নয়।
আমি সার্বিকভাবে ভারতের সম্প্রতিকালে পুঁজির বিবর্তন নিয়ে কিছু কথা বলে আজকের পশ্চিমবাংলার প্রসঙ্গে আসছি। বামপন্থী বিশ্লেষকেরা বলে থাকেন যে 1950-এর মাঝামাঝি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রীয় উদ্যোগে দ্রুত শিল্পায়ন নীতি চালু হওয়ার পর থেকে 1980-র দশক পর্যন্ত ভারতের রাষ্ট্র ক্ষমতা তিনটি শ্রেণীর মধ্যে ভাগ করা ছিল। এক, পুঁজিপতি শ্রেণী। এই শ্রেণী প্রধানত ভোগ্যপণ্য উৎপাদনে সীমিত ছিল, বিদেশি পুঁজির বিরুদ্ধে সুরক্ষিত ছিল এবং তার মধ্যে অল্প কয়েকটি পরিবারের প্রতিপত্তি ছিল প্রায় একচেটিয়া। দুই, বড় জমির মালিক, যারা জমিদারি উচ্ছেদ এবং অল্প বিস্তর ভূমি সংস্কার সত্ত্বেও বিভিন্ন রাজ্যের গ্রামাঞ্চলে প্রভূত ক্ষমতা প্রদর্শন করতে পারত। তিন, উচ্চ মধ্যবিত্ত আমলা, যাদের হাতে ছিল রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় উৎপাদন, বন্টন ও পরিষেবা প্রতিষ্ঠানগুলি পরিচালনার ভার। কিন্তু এই কাঠামোর মধ্যে এক একটি শ্রেণীর আপেক্ষিক ক্ষমতা বাড়ত কমত। যেমন শিল্পোৎপাদনে বিশাল সরকারি পুঁজির বিনিয়োগ এবং বেসরকারি কোম্পানি জাতীয়করণের পর্বে পুঁজিপতি শ্রেণীর ওপর আমলাতন্ত্রের প্রভাব বৃদ্ধি পায়। 1966-র খাদ্য সংকটের পর যখন কিছু কিছু অঞ্চলে সবুজ বিপ্লব নীতি নেওয়া হলো, তখন ধনী কৃষকদের রাজনৈতিক ক্ষমতা অনেক বাড়ল। আবার 1980-র বছরগুলোতে যখন রাষ্ট্রীয় ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলিতে উত্তরোত্তর লোকসান, কর্মদক্ষতার অভাব ইত্যাদি অভিযোগ উঠতে লাগলো, তখন রাজীব গান্ধী সরকারের আমলে বেসরকারি পুঁজিপতিদের কণ্ঠস্বর অনেক জোরে শোনা গেল। এই প্রবণতারই পরিণতি 1991 সালের উদারীকরণ সিদ্ধান্ত। সুতরাং রাষ্ট্র ক্ষমতার ত্রিপাক্ষিক কাঠামো অনড় ছিল না, তার ভেতর অবিরাম টানাপোড়েন চলত। এক একটি শ্রেণী এক এক সময় অন্যদের তুলনায় বেশি বা কম প্রভাবশালী হতো। 1988-তে প্রকাশিত একটি দীর্ঘ প্রবন্ধে সুদীপ্ত কবিরাজ এই প্রক্রিয়ার বিশদ বিবরণ দিয়েছিলেন। 1991 সালে কংগ্রেস অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের উদারীকরণ নীতি ঘোষণার পরবর্তী পর্যায়ে স্বভাবতই বেসরকারি পুঁজি অন্য ক্ষমতাশীল শ্রেণীর তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠল। 1981 সালে ভারতের সবচেয়ে বড় 20টি কোম্পানির মধ্যে মাত্র 2টি, টিস্কো ও টাটা ইঞ্জিনিয়ারিং, ছিল বেসরকারি, বাকি 18টি ছিল সরকারি প্রতিষ্ঠান। কিন্তু 2022-এর একটি তালিকায় দেখছি প্রথম 20টি কোম্পানির মধ্যে মাত্র 6টি সরকারি, 14টি বেসরকারি। শুধু তাই নয়, যা প্রায়শই লক্ষ্য করা হয় না তা হলো বেসরকারি পুঁজিপতি শ্রেণীর অভ্যন্তরীণ পুনর্বিন্যাস। 14টি সবচেয়ে বড় বেসরকারি কোম্পানির মধ্যে আছে 4টি বেসরকারি ব্যাংক, একটি বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠান, 2টি বেসরকারি তথ্য প্রযুক্তি কোম্পানি এবং একটি বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানি। মাত্র 5টি বৃহত্তম বেসরকারি কোম্পানি এখন শিল্পোৎপাদনে নিযুক্ত। অর্থাৎ মুনাফা বৃদ্ধি ও পুঁজি আহরণের ক্ষেত্র অনেক দিকে ছড়িয়ে গেছে। আগের যুগে যে 2টি ব্যবসায়ী পরিবার সর্ববৃহৎ বলে মনে করা হতো, টাটা ও বিড়লা, তাদের মধ্যে টাটা এখনও তালিকায় রয়েছে, কিন্তু বিড়লা পরিবার অনেক সংকুচিত। বড় কোম্পানির মাথায় এখন রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার মালিক মুকেশ আম্বানি। বিশেষ করে তথ্য প্রযুক্তি আর ফার্মাসিউটিক্যাল, এই 2টি নতুন শিল্পের ক্ষেত্রে ভারতীয় পুঁজিপতিরা বিদেশে বিশাল রপ্তানির বাজার আবিষ্কার করেছে। শুধু তাই নয়, পুঁজির মালিকদের সামাজিক চরিত্রও বদলেছে। আগের যুগের বড় পুঁজিপতিরা সকলেই ছিলেন বণিক জাতিভুক্ত, যেমন মারোয়াড়ি বা গুজরাটি বানিয়া কিংবা জৈন। এখনও বড় পুঁজিপতিরা অনেকে তাই, কিন্তু নতুনদের মধ্যে আছেন টিভিএসের আয়েঙ্গার, মণিপালের পাই আর ইনফোসিসের নারায়ণ মূর্তি, যারা ব্রাহ্মণ, মধ্যবিত্ত পেশা ছেড়ে ব্যবসার জগতে ঢুকেছে। সিপলার ইউসুফ হামিদের পিতাও ছিলেন রসায়ন বিজ্ঞানী, গবেষণার জগৎ থেকে শিল্পপতি হয়েছিলেন। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির আঞ্জি রেড্ডি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যাপোলো হসপিটালের প্রতাপ রেড্ডি ছিলেন কার্ডিওলজিস্ট। অন্যদিকে আছেন একাধিক পাঞ্জাবি খত্রি, যেমন মহিন্দ্রা এপিজে গ্রুপের পল পরিবার, এসকোর্টসের নন্দা কিংবা রানবাক্সি, হিরো মোটরসাইকেল আর অ্যাপোলো টায়ারের মালিকেরা, যারা সকলেই দেশভাগ পরবর্তী উদ্বাস্তু পরিবারে বড় হয়েছেন। রিলায়েন্সের ধীরুভাই আম্বানিও ছিলেন দরিদ্র উদ্বাস্তু।
উদারীকরণের পরবর্তী পর্যায়ে তাই পুঁজিপতি শ্রেণীর অভ্যন্তরীণ বিন্যাস এবং সামাজিক চরিত্র দুয়েরই প্রভূত বদল ঘটেছে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো কৃষিক্ষেত্র থেকে শিল্পোৎপাদনে পুঁজির উত্তরণ। বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে এই প্রক্রিয়া দেখা গেছে। তামিলনাড়ুতে ভেল্লালা ও গৌন্ডার, অন্ধ্রে রেড্ডি ও কাম্মা এবং কর্ণাটকে ওক্কালিগা ও লিঙ্গায়েত জাতির সম্পন্ন কৃষকেরা পুঁজি একত্রিত করে সফল শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে। কাম্মা শিল্পপতি রামোজি রাও তেলেগু সংবাদপত্র ইনাডু দিয়ে শুরু করে সর্বভারতীয় ইটিভি নেটওয়ার্ক এবং হায়দ্রাবাদের ফিল্ম সিটির পত্তন করেছিলেন। তামিলনাড়ুর তিরুপুর শহরের হোসিয়ারি শিল্প সৃষ্টি হয় যখন গৌন্ডর তুলো চাষিরা তাদের পুঁজি আর শ্রম একত্র করে কয়েকশো ছোট ছোট কারখানা খুলে হোসিয়ারি বস্ত্র বিদেশে রপ্তানি করতে শুরু করে। শিবকাশী শহরেও ঠিক একইভাবে কয়েকশো দেশলাই আর বাজিকার তৈরির কারখানা খোলে নাডার জাতির সম্পন্ন কৃষকেরা। এই দুই শহরের শিল্পপতিরা ব্যক্তিগতভাবে মোটেই বড় পুঁজির মালিক নয়। ব্যাংক বা অন্যান্য অর্থলগ্নি প্রতিষ্ঠানের ওপরেও তারা তেমন একটা নির্ভর করে না, কিন্তু যৌথভাবে তারা তাদের পুঁজি আর ব্যবসায়িক উদ্যোগ একত্রিত করতে পেরেছে জাতিভিত্তিক সামাজিক সমন্বয়ের মাধ্যমে। আমরা একটু আগে দেখেছি সন্তোষ রানা পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে পুঁজির বিকাশ অসম্পূর্ণ থেকে যাওয়ার কথা বলেছিলেন। দক্ষিণের রাজ্যগুলোতে যা হয়েছে অন্যান্য রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তা হয়নি কেন, সে বিষয়ে আমি পরে আলোচনা করব। আরও লক্ষণীয়, উদারীকরণ পর্বের পর পুঁজিপতিদের সরাসরি রাজনীতির মঞ্চে প্রবেশ। 1991 সালে সংসদ সদস্যদের মধ্যে 18% ছিলেন ব্যবসায়ী। 2019 সালে সেটি বেড়ে হয় 36%, অর্থাৎ মোট সাংসদদের 1/3 বেশি। শুধু তাই নয়, ব্যবসায়ী সাংসদেরা নিশ্চিতভাবে শাসক দলেই ভিড় করছেন। 2009 সালে 44 জন ব্যবসায়ী সদস্য ছিলেন কংগ্রেসে, 35 জন বিজেপিতে। 2014 সালে দেখা গেল 89 জন রয়েছেন বিজেপিতে। পার্লামেন্টে ঢুকে এই সদস্যরা বিশেষ চেষ্টা করেন অর্থনীতি সংক্রান্ত কমিটিগুলিতে যোগ দিয়ে ওই বিষয়ে আইনকানুন প্রভাবিত করতে। দুটি সংগঠিত গোষ্ঠী উদারীকরণ নীতিতে অসন্তুষ্ট হয়েছিল। এক, ধনী কৃষক শ্রেণী, যা সরকারি ভর্তুকি এবং সরকার নির্ধারিত কৃষিপণ্যের ন্যূনতম মূল্যের উপর নির্ভরশীল। উদারীকরণ নীতির উদ্দেশ্য ছিল সরকারি ভর্তুকি তুলে নিয়ে মুক্ত বাজারে প্রতিযোগিতা চালু করা। স্বভাবতই ধনী কৃষকেরা তা চায়নি। অনিয়ন্ত্রিত বাজারের সুযোগ নিয়ে কর্পোরেট ব্যবসায়ীরা কৃষিপণ্যের ক্ষেত্রে ঢুকে পড়তে পারে, এটাও তাদের দুশ্চিন্তার কারণ ছিল। এখন রাজনীতির কেন্দ্রীয় স্তরে ধনী কৃষকদের স্থান নেই। তারা রাজ্য স্তরে যথাসম্ভব ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। অন্য যে গোষ্ঠী উদারীকরণ নীতির বিরোধিতা করেছিল তারা হলো সরকারি আর পাবলিক সেক্টর প্রতিষ্ঠানের কর্মচারীরা, যাদের বেতন আর চাকরির সুযোগ সুবিধা বেসরকারি কর্মচারীদের তুলনায় অনেক ভালো ছিল। তারাও উদারীকরণে খুশি হয়নি। উদারীকরণ নীতি চালু হওয়ার কিছুদিন পর থেকেই দেখা গেল ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেক ত্বরান্বিত হয়েছে। 1990-এর দশকের শেষ দিকে বার্ষিক বৃদ্ধি 7-8% পৌঁছে গেল। নতুন শতাব্দীর গোড়ায় বাজপেয়ী সরকার স্লোগান তুলল, ইন্ডিয়া শাইনিং। কিন্তু 2004 সালে সেই স্লোগান নিয়ে নির্বাচন লড়তে গিয়ে বিজেপি মুখ থুবড়ে পড়ল। একই বছর অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু, যিনি হায়দ্রাবাদ অঞ্চলে তথ্য প্রযুক্তি শিল্প স্থাপনে উদ্যোগ নিয়ে সুনাম কুড়িয়েছিলেন, তিনিও নির্বাচনে হারলেন। আর্থিক ক্ষেত্রে নতুন পুঁজিবাদী নীতির আপাত সাফল্য যেমনই হোক, রাজনীতির ক্ষেত্রে তার সুফল আনতে পারল না। এর কারণ কি? ভুললে চলবে না, 1980-র বছরগুলোতে পাবলিক সেক্টর নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠা সত্ত্বেও রাজীব গান্ধী সরকার কিন্তু কোনো উদারীকরণ নীতি নেয়নি। নীল নরসিংহ রাও সরকার, যা তখন পর্যন্ত ভারতের দুর্বলতম কেন্দ্রীয় সরকার, সংসদে যার নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা ছিল না। আরও আশ্চর্যের কথা, তৎকালীন প্রত্যেকটা বিরোধী দল উদারীকরণের প্রকাশ্য বিরোধিতা করা সত্ত্বেও সংসদের ভোটে কিন্তু সেই নীতি গৃহীত হয়।
পরবর্তীকালে অন্য কোনো সরকার সেই নীতি থেকে সরে আসেনি। অথচ এটা স্পষ্ট যে পুঁজিপতি নির্ভর উন্নয়ন নীতি নিয়ে ভোটের ময়দানে জেতা যায় না। সুতরাং আজকের ভারতে পুঁজিপতি আধিপত্য ঠিক কোন রাজনৈতিক প্রক্রিয়ার জোরে শক্তি সঞ্চয় করে চলেছে তা বিশ্লেষণ দাবি করে। আমার বিশ্লেষণ এইরকম: সমাজের যে অংশে সংগঠিত পুঁজি সবচেয়ে গভীর সমর্থনের ভিত প্রতিষ্ঠা করতে পেরেছে সেটা হল শহরের উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। প্ল্যানিং আর পাবলিক সেক্টরের যুগে এই শ্রেণীর হাতে ছিল রাষ্ট্রযন্ত্র আর রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান পরিচালনার ভার। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের স্বপ্ন ছিল আইএএস হওয়া কিংবা আইআইটি থেকে পাশ করে কোনো সরকারি শিল্প প্রতিষ্ঠানের চাকরি। এখন তাদের পছন্দ সম্পূর্ণ বদলে গেছে। সকলে চায় মাল্টিন্যাশনাল কোম্পানি, নিদেনপক্ষে কোনো বড় দেশীয় কর্পোরেট সংস্থার চাকরি। সাধারণভাবে শহরের মধ্যবিত্ত তার দৈনন্দিন জীবনে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ওপর খুবই কম নির্ভর করে। সরকারি প্রতিষ্ঠান সম্বন্ধে এই শ্রেণীর মুখে আজ কেবল নিন্দাই শোনা যায়। অন্যদিকে বেসরকারি প্রচার মাধ্যম, বিশেষ করে ইংরেজি সংবাদপত্র আর টিভি চ্যানেল, বিজ্ঞাপন মাধ্যম এবং অগ্রগণ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সবই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর করায়ত্ত। তার মাধ্যমে কর্পোরেট পুঁজির অনুকূল প্রচার সামগ্রিকভাবে শহরবাসী মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পুঁজিবাদী ব্যবস্থার সামাজিক ভিত্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। কিন্তু তার বাইরে যে বিশাল জনসমুদ্র, যেখানে পুঁজির মালিকদের কোনো সামাজিক সমর্থন নেই, সেখানে পুঁজির মালিকদের কোনো সামাজিক সমর্থন নেই, বরং সেখানে একদিকে শিল্পাঞ্চল, শহর, বিমানবন্দর, রাস্তাঘাট নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, অন্যদিকে চিরাচরিত কৃষি ব্যবস্থার দ্রুত অবলুপ্তি। এই দুই প্রক্রিয়ার ফলে কোটি কোটি মানুষ কৃষি জীবিকা ছেড়ে তথাকথিত অসংগঠিত ক্ষেত্রে নানা কাজে যোগ দিচ্ছে। এই বিপুল জনগোষ্ঠী বিভিন্ন রাজ্যের ভোটদাতাদের একটা বড় অংশ। সুতরাং নির্বাচন জিততে হলে সব দলকেই ঘোষণা করতে হয় শহরে গ্রামে এই দরিদ্র মানুষদের খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নারী কল্যাণ, শিশু কল্যাণ প্রভৃতি অত্যাবশ্যক বিষয়ে তারা কোন প্রকল্পে কী সুবিধা দেবে। রাজস্বের একটা বড় অংশ তথাকথিত জনবাদী প্রকল্পের ব্যয়ভার বহন করতে খরচ করতে হয়। পুঁজির মালিক তথা পুঁজিবাদের প্রবক্তারা যতই বলুক যে এই খরচ নেহাতি অপব্যয়, তাতে কোনো দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য সাধিত হয় না, রাজনৈতিক দলেরা, সে দক্ষিণপন্থী হোক বা বামপন্থী, জাতীয় স্তরের হোক বা আঞ্চলিক, এই জনবাদী নীতির নির্বাচনী মূল্য যথেষ্ট বোঝে। পুঁজিপতিরাও জানে সমাজের বৃহত্তর অংশের ওপর তাদের সরাসরি প্রভাব খাটানো সম্ভব নয়। তাদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি নেতাদের সাহায্য অপরিহার্য। সুতরাং রাজনৈতিক দলেরা নির্বাচনে জেতার জন্য যা করণীয় তা করবে, তারপর যে দল সরকার গড়বে তার সঙ্গে পুঁজিপতিদের বন্দোবস্ত হবে। সামগ্রিকভাবে দেখলে তাই বোঝা যায় বিভিন্ন জনবাদী নীতি প্রকারান্তরে পুঁজিবাদের অর্থনৈতিক আধিপত্যকেই রাজনৈতিক মান্যতা দিয়ে চলেছে। পুঁজিপতি শ্রেণীকে রাজনৈতিক দলের সাহায্য নিয়ে ক্ষমতা ধরে রাখতে হচ্ছে। সাম্প্রতিক পুঁজিবাদী বিবর্তনের আরেকটি দিক নিয়ে খুবই কম আলোচনা হয়েছে, তা হলো দেশের বিভিন্ন রাজ্যে পুঁজির অসম বিকাশ। সংক্ষেপে বলতে গেলে আমি বলবো, পুঁজিবাদী বিকাশের নিরীক্ষে ভারতে এখন 3টি স্বতন্ত্র অঞ্চল সৃষ্টি হয়েছে। প্রথমটি পুঁজির ক্রমবর্ধমান উন্নতির কেন্দ্রীয় অঞ্চল, যা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, হায়দ্রাবাদ, তামিলনাড়ু আর দিল্লি, হরিয়ানা অঞ্চলে সীমিত। দ্বিতীয়টি প্রাকৃতিক সম্পদ আহরণের অঞ্চল, যেটি অবস্থিত ঝাড়গ্রাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসাম আর ওড়িশা। তৃতীয় অঞ্চলটি হল শ্রমিক সরবরাহের অঞ্চল, যেটি বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর ওড়িশা জুড়ে। পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ার নিজস্ব যুক্তিতে এই 3টি অঞ্চল এমনভাবে যুক্ত হয়ে গেছে যে এই অসম বিকাশের ছকটাই ক্রমাগত পুনঃপ্রতিষ্ঠিত হয়ে চলেছে। তার থেকে বেরিয়ে আসার উপায়
কেউ খুঁজে পাচ্ছে না। এই অঞ্চলগুলির প্রত্যেকটি জাতি শ্রেণী বিন্যাস আলাদা। গুজরাটে যেমন দীর্ঘদিন ধরে বানিয়া জাতির সামাজিক মর্যাদা ব্রাহ্মণের ওপরে, গুজরাটি বানিয়া ও পার্সি ব্যবসায়ীরা গত 100 বছরের বেশি বোম্বাই শহর এবং গুজরাটের প্রধান শিল্পপতি হিসেবে পরিচিত। নগরায়নের সূচকে গুজরাট আজ সব রাজ্যের মধ্যে প্রথম সারিতে, শিল্পোৎপাদনের সূচকে সবচেয়ে উপরে। দেশের মোট রপ্তানির 1/3 যায় গুজরাট থেকে। কৃষি শিল্পেও গুজরাট অগ্রণী রাজ্য। বানিয়া জাতির প্রাধান্য ছাড়াও গুজরাটের শ্রেণীজাতি বিন্যাসের উল্লেখযোগ্য ঘটনা হল পাতিদার কৃষক জাতির উত্থান। স্বাধীনতার আগে তারা ছিল গুজরাটের কংগ্রেস গণ আন্দোলনের সেনানী। তেল বীজের চাষ থেকে ক্রমে তারা তেল উৎপাদন এবং দুধের সমবায় গড়ে তোলে। 1970-এর মধ্যে পাতিদার বা প্যাটেলদের ভেতর একটা বড়সড় মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়ে যায়। অনেকে বিদেশে গিয়ে ছোট বড় নানা রকম ব্যবসা শুরু করে। প্যাটেল জাতি এখন গুজরাটে উচ্চ জাতি হিসেবে স্বীকৃত। স্বাধীনতার পর গুজরাটে দীর্ঘদিন কংগ্রেস সরকার ছিল। 1994 থেকে সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছে। কিন্তু যে দলের সরকারই হোক, গুজরাটে বেসরকারি পুঁজি সবসময় সরকারি সাহায্য পেয়েছে। 2001 সালে নরেন্দ্র মোদী আসার পর স্পষ্ট নীতি গৃহীত হয় যে বৃহৎ পুঁজি এবং বৃহৎ প্রকল্পের মাধ্যমে গুজরাটের শিল্পায়ন এগিয়ে যাবে। পুরনো নীতি ত্যাগ করে লক্ষ লক্ষ একর কৃষি জমি শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়। মোদির আমলে গুজরাটের আর্থিক বৃদ্ধি বার্ষিক 11% পৌঁছে যায়। জিডিপি বৃদ্ধি ছিল 13.4%, যা ভারতীয় গড়ের প্রায় দ্বিগুণ। অন্যদিকে আর্থিক অসাম্য মারাত্মকভাবে বেড়ে যায়। মাঝারি আর ক্ষুদ্র শিল্প টিকে থাকতে পারে না। শিল্প শ্রমিকরা স্থায়ী চাকরির বদলে অস্থায়ী কাজ নিতে বাধ্য হয়। স্বাস্থ্য, শিক্ষা, সম্ভাব্য আয়ু ইত্যাদি মানব উন্নয়ন সূচকে গুজরাটের স্থান শিল্পোন্নত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে নিচে। কিন্তু তা সত্ত্বেও 2014 নির্বাচনে মোদির আমলে গুজরাটের শিল্পায়নকে সারা দেশের পক্ষে অনুকরণযোগ্য মডেল হিসেবে তুলে ধরা হয়। আজ গুজরাটে পুঁজির যে শুধু ব্যাপক এবং গভীর সামাজিক সমর্থন রয়েছে তাই নয়, সেখানকার পুঁজিপতিরা গুজরাটের রাজনৈতিক নেতাদের সাহায্যে সারা দেশের শিল্প বাণিজ্য জগতে শীর্ষস্থানে অধিষ্ঠান করছে। তামিলনাড়ুও উন্নত শিল্পাঞ্চল, কিন্তু সেখানকার জাতিশ্রেণী বিন্যাস অনেকটাই আলাদা। তামিলনাড়ুর শিল্পায়ন অন্য রাজ্য থেকে বৃহৎ পুঁজি ডেকে নিয়ে আসার উপর নির্ভর করেনি। তা হয়েছে তামিল সমাজের ভেতর থেকে এক নতুন পুঁজিপতি শ্রেণীর উদ্ভবের ফলে। সেই উদ্ভব আবার দীর্ঘদিনের ব্রাহ্মণ বিরোধী দ্রাবিড় সামাজিক আন্দোলনের ফসল। রাজ্যের দুটি দ্রাবিড় দল নির্বাচনে একে অপরের বিরোধী, কিন্তু যে দলই ক্ষমতায় আসুক, উচ্চশিক্ষা আর পেশাজীবী প্রতিষ্ঠানগুলি থেকে উচ্চ জাতিদের মোটের ওপর উচ্ছেদ করে নিম্নজাতির ছেলে মেয়েদের সব স্তরে শিক্ষার সুযোগ করে দিয়েছে। আজ ভারতের সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে উচ্চশিক্ষায় দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। তামিলনাড়ুতেই প্রথম বিরাট সংখ্যায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ খোলা হয়। এই কলেজগুলিতে শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন থেকে গেছে, কিন্তু এর ফলে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্লানিকর গ্রাম্য জীবিকা ছেড়ে শহরবাসী শ্রমজীবীর মর্যাদা পেয়েছে, তার সামাজিক মূল্য অনেক। তামিলনাড়ুতে 69% সংরক্ষণ চালু আছে, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। বেসরকারি প্রতিষ্ঠানে আইনের বাধ্যবাধকতা না থাকলেও সামাজিক চাপে এক প্রকার সংরক্ষণ ব্যবস্থা মেনে নিতে হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রেও দরিদ্র নিম্নজাতির মানুষ যাতে কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পায়, তামিলনাড়ুতেই বোধহয় তার সেরা ব্যবস্থা নির্মিত হয়েছে। ফলে মানব উন্নয়ন সূচকে সেই রাজ্যের স্থান আজ শিল্পোন্নত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে উপরে। বেসরকারি পুঁজির উদ্যোগে দ্রুত শিল্পায়ন প্রক্রিয়ায় তামিলনাড়ুর বৈশিষ্ট্য হল মাঝারি আর ছোট শিল্পপতিদের উল্লেখযোগ্য অবদান। একটি সমীক্ষায় দেখা গেছে রাজ্যের শিল্পপতিদের মধ্যে 68% ওবিসি জাতিভুক্ত, 14% দলিত, মাত্র 18% উচ্চ জাতি। ভারতের সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে আজ সবচেয়ে বেশি অংশের কর্মী শিল্পোৎপাদনে নিযুক্ত।
তাদের মধ্যে বেশিরভাগই কাজ করে শ্রমনির্ভর শিল্পে। সেই কারণেই মনে হয় তামিলনাড়ু আর শিল্পায়ন আর মাথাপিছু আয়ে গুজরাট আর মহারাষ্ট্রের সমকক্ষ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সাম্যের সূচকে তাদের চেয়ে অনেক ভালো ফল প্রদর্শন করছে। এই ইতিহাসের মূলে রয়েছে দ্রাবিড়বাদী সমাজ বিপ্লব। প্রাকৃতিক সম্পদ আহরণের অঞ্চল ছত্তিশগড়ের দিকে তাকালে দেখা যাবে জাতিশ্রেণী বিন্যাসের সম্পূর্ণ ভিন্ন এক ছবি। ব্রাহ্মণ, রাজপুত আর বানিয়া সমন্বয়ে ক্ষুদ্র একটি এলিট গোষ্ঠী ওই রাজ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করে এবং বহিরাগত কোম্পানিদের খনিজ ও বনজ সম্পদ আহরণে সাহায্য করে। মালি, তেলি, আহির ইত্যাদি ওবিসি জাতিরা কেউ সংখ্যায় বড় নয়, রাজনৈতিকভাবে সংগঠিতও নয়। রাজ্যের জনসংখ্যার 31% আদিবাসী, তাদের সংগঠিত করেছে মাওবাদীরা। 1991-এর আগে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হাজার হাজার একর জমি জলের দামে নেওয়া হয়েছিল আদিবাসীদের কাছ থেকে। 1991-এর পর বেশিরভাগ অধিগ্রহণ হচ্ছে শিল্প, খনি আর প্রতিরক্ষার দপ্তরের জন্য। মাওবাদী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের মধ্যে চাষের জমি বিতরণ করা হয়েছে। বন দপ্তরের কাজে মজুরিও বৃদ্ধি পেয়েছে অনেক। আদিবাসীদের মধ্যে চরম দারিদ্র্য এখন আর নেই, কিন্তু মাওবাদীদের যুদ্ধের কারণে আদিবাসী এলাকায় স্বাস্থ্য, শিক্ষা বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সরকারি কাজ বিশেষ হয় না। ছত্তিশগড় তাই সম্পদ আহরণের অঞ্চল হিসেবেই থেকে গেছে। পুঁজির অসম বিকাশের এই ছকে পশ্চিমবঙ্গ এখন প্রধানত শিল্পোন্নত রাজ্যে শ্রমিক সরবরাহের অঞ্চলে পরিণত হয়েছে। স্বাধীনতার আগে কলকাতা আর বোম্বাই ছিল ব্রিটিশ ভারতের অগ্রগণ্য শিল্পাঞ্চল। ইঞ্জিনিয়ারিং শিল্প আর চা বাগান ছিল ব্রিটিশ কোম্পানিদের হাতে। বিংশ শতাব্দীর গোড়ায় স্বদেশী আন্দোলনের প্রভাবে কিছু উচ্চশিক্ষিত বাঙালি শিল্পপতির উদ্যোগে কয়েকটি সফল কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল আর ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। বেঙ্গল কেমিক্যাল, মার্টিন বার্ন, বেঙ্গল পটারিজ, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল, জবাকুসুম, সাধনা ঔষধালয়, বেঙ্গল ওয়াটারপ্রুফ, নিউ থিয়েটার্স প্রভৃতি উদ্যোগের কর্ণধার ছিলেন উচ্চজাতির বাঙালি ভদ্রলোক। কিন্তু স্বাধীনতার পর ব্রিটিশ কোম্পানিগুলি মারোয়াড়ি শিল্পপতিদের দখলে আসে। বাঙালি উচ্চ মধ্যবিত্ত স্বাধীন ব্যবসার পথ ছেড়ে আমলাতন্ত্র এবং পাবলিক সেক্টর কোম্পানিতে যোগ দেয়। 1960-70-এর বছরগুলোর রাজনৈতিক অস্থিরতার পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের দীর্ঘস্থায়ী শাসন শুরু হয়, কিন্তু তার আগেই জঙ্গি শ্রমিক আন্দোলন, ঘেরাও, লকআউট ইত্যাদির চাপে বেশ কিছু অবাঙালি পুঁজিপতি তাদের ব্যবসা রাজ্যের বাইরে নিয়ে যেতে থাকে। যে ইঞ্জিনিয়ারিং শিল্প, রেলওয়ে এবং অন্যান্য কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অর্ডারের উপর নির্ভর করত, রাজনৈতিক সমর্থন না থাকায় সেই সব অর্ডারও বন্ধ হয়ে যায়। অন্যদিকে শ্রমিক অশান্তির ভয়ে ভিন রাজ্যের পুঁজিপতিরা পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগ শুরু করতে উৎসাহী হলো না। রাজ্যের শিল্পোন্নয়ন একরকম বন্ধই হয়ে গেল। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চাঙা করার জন্য বামফ্রন্ট সরকার গ্রামাঞ্চলের ছোট চাষির উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিল। বর্গা রেজিস্ট্রেশন, পঞ্চায়েত ব্যবস্থা, কম খরচে সার, বীজ, কীটনাশকের যোগান, পাম্পসেট ব্যবহার করে সেচের ব্যবস্থা ইত্যাদির ফলে ছোট কৃষকের জমিতে বছরে 3 বার ফসল উৎপাদন শুরু হলো। ভূমিহীনরাও সারা বছর গ্রামেই কাজ পেতে লাগলো। 1991 সালের মধ্যে পশ্চিমবাংলার খাদ্য উৎপাদন বছরে 7% হারে বাড়তে লাগলো। দরিদ্রের সংখ্যা কমে এলো, শহরের ওপর চাপ কমলো। 1993 থেকে 2003 পর্যন্ত রাজ্যের নেট ডোমেস্টিক প্রোডাক্ট বাড়ল 6.21% হারে, সারা দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। অর্থনীতির পণ্ডিতেরা অনেকেই বেঙ্গল মডেলের সুখ্যাতি করলেন, কিন্তু ছোট কৃষকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মেয়াদ বছর 20-র মধ্যেই নিঃশেষিত হয়ে গেল। তার বেশি হওয়ার কথাও ছিল না। জমির উর্বরতা কমে এলো। এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে হস্তান্তর হওয়ার সময় পারিবারিক জমি খণ্ডিত হলো, চাষের খরচ বাড়ল। ক্রমে 3 চাষের জমি আবার এক চাষে গিয়ে ঠেকল। কৃষিজীবী পরিবারের ছেলেমেয়েরা অন্য কাজ খুঁজে নিতে বাধ্য হলো। শিল্পোৎপাদনের বিষয়ে পশ্চিমবাংলার বামপন্থী মহলে অভিন্ন মত ছিল যে নতুন শিল্প হওয়া উচিত পাবলিক সেক্টরে
বেসরকারি মালিকানায় নয়। কিন্তু 1991-এর উদারীকরণ নীতির ফলে সারা দেশেই পাবলিক সেক্টর সংকুচিত হতে শুরু করল। রাজ্য সরকারের সামর্থ্য ছিল না নিজের উদ্যোগে সরকারি মালিকানায় বড় মাপের শিল্প স্থাপন করে। 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার বহু চেষ্টা করে দলের নীতি বদলে অন্য রাজ্য এমনকি বিদেশ থেকে বৃহৎ পুঁজি নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করল। তারপর টাটা সিঙ্গুর কারখানার পরিণাম কী হলো তা আমাদের সকলের জানা। সিঙ্গুর নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 2011 নির্বাচনের পর ক্ষমতায় এল। 14 বছর তৃণমূল শাসনের ফলে বাম আমলের পার্টি সোসাইটি আজ আর অবশিষ্ট নেই। বদলে যা এসেছে, দ্বৈপায়ন ভট্টাচার্য তার নাম দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস সিপিআইএমের মতো কেন্দ্রীভূত পার্টি সংগঠন নয়। এক একটি স্থানীয় অঞ্চলের ওপর এক একজন তৃণমূল নেতাকে ফ্র্যাঞ্চাইজি বা ঠিকাদার হিসেবে নিযুক্ত করা হয়েছে, যার দায়িত্ব সেই অঞ্চলের ভোট দলের বাক্সে জমা করা, বিনিময়ে মোটামুটি শান্তি বজায় রেখে সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি যাবতীয় বিষয়ে নিয়ন্ত্রণ করা এবং তা থেকে ব্যক্তিগত উপার্জন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে। পশ্চিমবাংলার কৃষিক্ষেত্রে অর্জিত পুঁজি এখন বিনিয়োগ হচ্ছে পরিবহন, চালকল, নির্মাণ শিল্প, কৃষিপণ্য আর খুচরো ব্যবসায়। পাশাপাশি আছে পাথর, বালি, কয়লা আর কাঠের বেআইনি ব্যবসা, যাতে আবার বেশ কিছু গ্রামবাসীর কাজের সংস্থান হয়। গ্রামাঞ্চলের এই নতুন পুঁজিপতিরা উচ্চ জাতির ভদ্রলোক নন, বেশিরভাগই মধ্যজাতির, অনেকেই দলিত বা মুসলিম। কিন্তু পুঁজির মালিক হিসেবে স্বদেশী যুগের উদ্যোগী পুরুষেরা যে সামাজিক মর্যাদা পেতেন, তাদের তা নেই। আবার তামিলনাড়ুর দ্রাবিড় আন্দোলনের মতো কোনো সামাজিক মতবাদের নৈতিক সমর্থনও তাদের জোটেনি। 1918-তে সন্তোষ রানা পশ্চিমবাংলার পুঁজিবাদী উত্তরণের অসম্পূর্ণতা নিয়ে যে সংশয় প্রকাশ করেছিলেন, তার একটা উত্তর এখানে পাওয়া যাচ্ছে। নতুন পুঁজির উদ্ভব হলেও বৃহত্তর সামাজিক স্বীকৃতির অভাবে তা বিচ্ছিন্ন, পরিকল্পনাহীন এবং প্রায়শই মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে বৃদ্ধি পাচ্ছে। সর্বভারতীয় স্তরে পুঁজির অসম বিকাশের ছকে পশ্চিমবঙ্গ তাই শ্রমিক সরবরাহের অঞ্চল হিসেবেই স্থায়ী জায়গা করে নিয়েছে। সন্তোষ রানা এখানে আজ উপস্থিত থাকলে আমি তাকে কোনো আশার বাণী শোনাতে পারতাম না। আমি যতটুকু বুঝি, সমাজতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রীয় মালিকানায় শিল্পায়নের কোনো সম্ভাবনা আজকের ভারতীয় যুক্তরাষ্ট্রে নেই। অন্যদিকে শিল্পায়ন ছাড়া কেবল কৃষি বা পরিষেবার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই মাঝারি আর ক্ষুদ্র মাপে যেটুকু পুঁজির উদ্ভব হচ্ছে, সদর্থক সামাজিক স্বীকৃতির মাধ্যমে তাকে স্থায়ী উন্নতির পথে পরিচালনা করাই রাজনৈতিক নেতৃত্বের কাজ। এখানে উচ্চ মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণী কোনো কার্যকর ভূমিকা নিতে পারে বলে আমার মনে হয় না। নেতৃত্ব আসতে হবে সেই শ্রেণীর বাইরে থেকে। পুঁজি আহরণের সপক্ষে গ্রহণযোগ্য সামাজিক মতবাদ যে দ্রাবিড় আন্দোলনের মতো জাতি পরিচিতিকে ভিত্তি করেই দাঁড় করাতে হবে এমন মোটেই নয়। বরং আমার ধারণা, পশ্চিমবাংলায় আজ এমন কোনো জাতিভিত্তিক আন্দোলনের ব্যাপক সমর্থন পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। কিন্তু উচ্চবর্ণ এলিটের কায়েমি স্বার্থ যে রাজ্যের আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই সহজ সত্যটি সামনে রেখে শিক্ষা, পেশা, ব্যবসা বাণিজ্যের জগতে সমাজের অন্যান্য জাতিশ্রেণীর উপস্থিতি যে দ্রুত হারে বাড়ানো উচিত, সেজন্য সামাজিক আন্দোলন নিশ্চিতভাবে কাম্য। আমার ধারণা সন্তোষ রানা এই প্রস্তাবে আপত্তি করতেন না। ধন্যবাদ।